নমস্কার, আমাদের সমস্ত দর্শক বন্ধুদের আরেকটা সুন্দর সকালের শুভেচ্ছা জানাই ভুটানের রাজধানী থিম্পু থেকে। আজ 20শে এপ্রিল 2025, সময় সকাল 9:30। আর এখন আমাদের বিদায় জানাবার পালা ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধনের শহর থিম্পুকে। মনে হচ্ছে যেন আর কয়েকটা দিন থাকলে বোধহয় ভালো হতো। দিল মাঙে মোর আর কি। এখন আমরা যাব পারো। এটি ভুটানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির একটি। এখানেই আছে ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। যদি আপনারা প্লেনে আসতে চান ভুটান, তাহলে পারোতেই নামতে হবে। আর পারো যাওয়ার পথে দেখে নিলাম পারো নদী। এটি পশ্চিম ভুটানের পারো উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি ভুটানের প্রধান নদীগুলোর মধ্যে একটি, যা পরে থিম্পু বা ওয়াংচু নদীর সাথে মিলিত হয়ে হাচু নদী নামে পরিচিত হয়। নদীর আশেপাশের বনাঞ্চল এবং জলাভূমি বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি আদর্শ আবাসস্থল। পারো নদী শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি ভুটানের অর্থনীতি, সংস্কৃতি এবং জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। কন্ডাক্টেড ট্যুর বা সংগঠিত ভ্রমণ সম্বন্ধে একটু বলি। এটি পেশাদার সংস্থা বা গাইডের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কারণে যারা নতুন জায়গা ঘুরতে পছন্দ করেন কিন্তু নিজেরা পরিকল্পনা করতে অনভিজ্ঞ বা ঝামেলা এড়াতে চান, তাদের জন্য উপযুক্ত। সমস্ত ভ্রমণ পরিকল্পনা, যেমন হোটেল বুকিং, পরিবহন ব্যবস্থা, দর্শনীয় স্থান নির্ধারণ প্রভৃতি পরিচালনা করে ট্যুর সংস্থা। পর্যটকদের শুধু নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হয়। স্থানীয় বা পেশাদার গাইড থাকায় ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভূগোল সংক্রান্ত তথ্য জানা যায়। কম সময়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলি ঘুরে দেখা সম্ভব হয়। ভ্রমণের পুরো দায়িত্ব সংস্থা বা গাইডের হাতে থাকায় পর্যটকরা মনোমুগ্ধকর অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র, অনুমতি বা ভিসার ঝামেলা নিয়েও চিন্তা করতে হয় না। অপরিচিত জায়গায় গ্রুপের ভ্রমণ করলে নিরাপত্তার আশঙ্কা কমে। ট্যুর কোম্পানি সাধারণত জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। সময় বাঁচে, কারণ প্রতিটি স্থান পূর্ব পরিকল্পিত এবং সফরের সময়সীমা নির্ধারিত থাকে। যদিও কন্ডাক্টেড ট্যুরে অনেক সুবিধা রয়েছে, এটি কিছু সময় ব্যক্তিগত স্বাধীনতার অভাব বা নির্ধারিত সূচির কারণে একটু সীমাবদ্ধ অনুভব করতে পারে আর একটু খরচ সাপেক্ষ মনে হতে পারে। তবে যারা আরামদায়ক এবং সুসংগঠিত ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ পন্থা। গ্রুপ ট্যুরে বিভিন্ন পেশা এবং অঞ্চলের মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। এটি সামাজিক মিথস্ক্রিয়া এবং বন্ধুত্ব তৈরির একটি ভালো মাধ্যম। পুরো সিনেমা নেন, আপনাকেও সিনেমার মধ্যে ইনক্লুড করেনি। ভিলেনের রোল আছে? ভিলেনের রোল আছে? ভিলেনের রোল নেই, সব হিরোর রোল। চান্স নেই। ঠিক আছে, ঠিক আছে, সিঙ্গেল হয়ে যাক। আসুন। কি আমার একটা বউ আছে। আসুন। হ্যাঁ, জলের স্রোত আছে, ওর ভিডিও আছে। না, আমি কথার উপর বলছে দাঁড়াতে। আপনারা আসুন, আপনারা আসুন। হ্যাঁ, আসুন 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 আসুন। একসঙ্গে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব। হা হা হা, এগুলো উঠবে তখন হাসবেন কিরকম দেখবেন, তখন কিরকম হাসবেন দেখবেন। এই ভ্রমণে এবং ফুলদির হাস্য সম্মেলনী আর কিছু ফটো সেশনে এত নতুন নতুন মানুষের সাথে আলাপ হলো, যেন মনে হচ্ছে নিজের একটা পরিবারের সাথে ঘুরতে এসেছি। কি ভালো যে লাগছে, তার জন্য আমাদের এই ভ্রমণ সঙ্গীদের অনেক অনেক ধন্যবাদ।
পারো নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পারো নদীর সাথেই আঁকা বাঁকা পথে এগিয়ে চললাম আমাদের পারো হোটেলের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের পারোর হোটেল সাঙ্গে লিং, আর হোটেলে আমাদের মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্য ভুটানের ন্যাশনাল মিউজিয়াম দেখতে। পৌঁছে গেলাম ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। এন্ট্রি ফি 500 টাকা জনপ্রতি। আমাদের সবারই মুখে একই অভিযোগ শোনা যাচ্ছিল, এন্ট্রি ফি এত বেশি বলে। হ্যাঁ ঠিকই, সব জায়গাতেই প্রায় এন্ট্রি ফি 500 টাকা। একটু গায়ে লাগছিল বটে। ভুটানের ন্যাশনাল মিউজিয়াম ভুটানের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। পারো ভ্রমণের সময় এটি অবশ্যই দেখার মতো একটি স্থান। এই মিউজিয়ামটি মূলত 1649 সালে একটি প্রহরী টাওয়ার হিসাবে নির্মিত হয়েছিল, যা পারো উপত্যকায় রিনপোং জং সুরক্ষার জন্য ব্যবহৃত হতো। এর গোলাকার কাঠামো এবং 2.5 মিটার পুরু দেওয়াল এটিকে অন্যান্য জং থেকে আলাদা করে তোলে। 1968 সালে ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুংয়ের আদেশে এটি ন্যাশনাল মিউজিয়ামে রূপান্তরিত হয়। মিউজিয়ামটিতে ভুটানের 1500 বছরেরও বেশি সময়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটানো 3000-এরও বেশি শিল্পকর্ম রয়েছে। ভুটানের ঐতিহাসিক অস্ত্র ও কৃষি যন্ত্রপাতি, ভুটানের ডাকটিকিট, প্রাচীন মুদ্রা ও ঐতিহ্যবাহী গহনা, ভুটানের রাজাদের পোশাক ও প্রতিকৃতি, থাঙ্কা চিত্র, মূর্তি, মণ্ডলা সহ বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় শিল্পকর্ম, ভুটানের জীববৈচিত্র্য ও ভূতাত্ত্বিক নিদর্শন। ভুটানে এই গোল গোল ঘুরে প্রদর্শন করা হয়, যা শুভ মনে করা হয়। তাকে মানি হুইল বা প্রার্থনার চাকা বলে। এটি মূলত একটি বৌদ্ধ ধর্মীয় প্রতীক। প্রার্থনার চাকাগুলোতে সাধারণত বৌদ্ধ মন্ত্র যেমন ওম মণি পদ্মে হোম লেখা থাকে। চাকাটি ঘোরানোর মাধ্যমে বিশ্বাস করা হয় যে মন্ত্রগুলো উচ্চারণ করা বা প্রার্থনা করার সমান ফল পাওয়া যায়, এবং এটি পুণ্য অর্জন এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। ভুটানে এবং তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের রুম নাম্বার 401। চলুন আপনাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। ঢুকেই আমাদের সব লাগেজ রাখা, এদিকে একটা টেবিল, 3টে জলের বোতল, কাপ, প্লেট, চায়ের সরঞ্জাম, টি কেটল, একটা আলমারি, কম্বল রাখা আছে, হ্যাঙ্গার আছে, এদিকে একটা ডাবল বেড, এদিকে আর একটা সিঙ্গেল বেড, ফ্যানও আছে, টিভি, দুটো চেয়ার, সেন্টার টেবিল, ওদিকে একটা সাইড টেবিল, ইন্টারকম, এদিকে একটা ব্যালকনি, বাইরের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে দুটো চেয়ার, একটা টেবিল, বিকালে এখানে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে বেশ চা উপভোগ করা যাবে। চলুন 1:30 বাজে, লাঞ্চটা করে নিই। ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল, মাছের ঝোল, চাটনি। प्रबंधी करके तो जाकर ही वैसा करके देखने को The entry fee for the temple is $5. मंदिर का नाम है कीचू लाखंग। ठीक है, কিছু कीचू लाखंग। कीचू मतलब की मतलब पीसफुल, चू मतलब पानी। वो नदी के साइड में है ना, पवित्र पानी जेटा नदी के साइड में है ना, तो नाम दिया है पीसफुल, और जो पानी मिला के दिया है कीचू लाखंग मतलब टेम्पल, कीचू लाखंग। লাঞ্চের পর আমরা দেখতে গেলাম কিছু লাখাং বা মন্দির। এখানেও এন্ট্রি ফি 500 টাকা জনপ্রতি। কিছু লাখান ভুটানের পারো উপত্যকায় অবস্থিত একটি অন্যতম প্রাচীন এবং পবিত্র বৌদ্ধ মন্দির। এটি ভুটানের প্রথম বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি এবং দেশের বৌদ্ধ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতীক। কিংবদন্তি অনুযায়ী সম্রাট সাংচেন গাম্পো 108টি মন্দির তৈরি করেছিলেন একটি দৈত্যকে বংশীভূত করার জন্য, যাতে বৌদ্ধ ধর্ম তিব্বত এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি একটি ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্যে নির্মিত এবং এর অভ্যন্তরে বুদ্ধ শাক্যমুনির একটি মূল্যবান মূর্তি রয়েছে। মন্দিরের চারপাশে সুন্দর ফুলের বাগান এবং প্রাচীন কমলা গাছ রয়েছে, যা এর পরিবেশকে আরও শান্তিপূর্ণ করে তুলেছে। এটি ভুটানের বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি পবিত্র স্থান। এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্থানীয়রা মনে করেন যে কিছু লাখাং পরিদর্শন করলে আধ্যাত্মিক শান্তি এবং আশীর্বাদ লাভ করা যায়। আপনি যদি ভুটানে ভ্রমণ করেন, তবে কিছু লাখাং দর্শন আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে। আমাদের পরবর্তী গন্তব্য টাইগার্স নেস্ট, ভুটানের একটি অত্যন্ত সুন্দর এবং পবিত্র বৌদ্ধ মঠ। এটি পারো উপত্যকায় একটি খাড়া পাহাড়ের কিনারে 3000 মিটার উঁচুতে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায়। এটি 1692 সালে নির্মিত হয়েছিল। মঠটি সেই জায়গায় তৈরি হয়েছে যেখানে 8ম শতাব্দীতে গুরু পদ্মসম্ভব গুরু রিনপোচে ধ্যান করেছিলেন বলে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে গুরু পদ্মসম্ভব একটি উড়ন্ত বাঘিনীর পিঠে চড়ে এই পাহাড়ে এসেছিলেন, তাই এর নাম টাইগার্স নেস্ট রাখা হয়েছে। টাইগার্স নেস্টে পৌঁছানোর জন্য ট্রেক করতে হয় প্রায় 2-3 ঘন্টা। আমরা ভিউ পয়েন্ট থেকেই দেখলাম। ডিনারে ছিল টমেটো স্যুপ, স্যালাড, চিড়ে আলু, মটর পনির,
चिकन करी, सूप चाहिए क्या? पापड़, চিনি হালুয়া। ভুটানের পারো থেকে সবাইকে শুভ সকাল। এখন আমরা যাচ্ছি ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2235 মিটার বা 7332 ফুট উচ্চতায় একটি গভীর উপত্যকায় পারোচু নদীর তীরে অবস্থিত। পারো বিমানবন্দরকে বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং বিমানবন্দর হিসাবে গণ্য করা হয়। এর চারপাশে 18,000 ফুট উচ্চতার পর্বতমালা রয়েছে, যা অবতরণকে অত্যন্ত জটিল করে তোলে। এই কারণে খুব কম সংখ্যক পাইলটকে এখানে অবতরণের জন্য প্রশিক্ষিত ও অনুমোদিত করা হয়েছে। পারো বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে রয়েছে, যার দৈর্ঘ্য 7,431 ফুট এবং প্রস্থ 98 ফুট। বিমানবন্দরটি শুধুমাত্র দৃশ্যমান আবহাওয়া বা ভিজুয়াল মেটেরোলজিক্যাল কন্ডিশনসেই এবং দিনের বেলায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। বিশেষ করে দুপুরের পর তাপীয় বায়ু প্রবাহের কারণে ফ্লাইট পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমাদের পরবর্তী গন্তব্য চেলেলা পাস। এই যে এই বাদিকে দেখেন, বাদিকে এই যে এই যে এই যে এই যে এই যে এই তো চেলেলা পাস যাবার পথেই দেখে নিলাম ইয়াক। এই পাহাড়ি এলাকায় দেখা যায়। আমরা এগিয়ে চললাম সুন্দর সবুজে ঘেরা জঙ্গলের মধ্য দিয়ে। আপনারা যারা আমাদের আগের দুটো পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি প্রথম পর্বে লিখেছিলাম এবং অনেক জায়গায় বোর্ডেও লেখা ছিল গ্রিন ভুটান। হ্যাঁ, ভুটান হলো অন্যতম কার্বন নেগেটিভ দেশ। আপনারা হয়তো সবাই জানেন মূলত এই গাছপালার জন্যই ভুটান যত না কার্বন ডাইঅক্সাইড নির্গত করে তার চেয়ে বেশি অপসারণ করে। চেলেলা পাস ভুটানের একটি সুন্দর ও মনোমুগ্ধকর পাহাড়ি পাস। এটি পারো ও হা ভ্যালির মধ্যে সংযোগকারী পথের সবচেয়ে উঁচু বিন্দু। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাসের উচ্চতা প্রায় 3,988 মিটার বা 13,080 ফুট। এটি ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি দৃশ্যের জন্য খুবই জনপ্রিয়। এই পাস থেকে হিমালয়ের তুষারাবৃত পর্বতশ্রেণীর দৃশ্য দেখা যায়। চারপাশে ঘন সবুজ বনভূমি। এই পাসটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ। ট্রেকিং এবং ফটোগ্রাফির জন্য এটি একটি চমৎকার গন্তব্য। চেলেলা পাসটি ভুটানের পারো শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে
এবং হা ভ্যালি থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি গাড়ি বা ট্রেকিংয়ের মাধ্যমে এখানে পৌঁছাতে পারেন। এটি ভুটানে ভ্রমণ পিপাসুদের জন্য একটি অবশ্য দর্শন স্থান। কি ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই সবাই একটু চা খেয়ে নিলাম। এখানে একটা গাড়ির মধ্যে দোকানও বসেছে, সবাই ভিড় করে আছে। দেখি তোমরা কি কিনলে? এ গোপা, কি কিনলে এতক্ষণে? হ্যাঁ, কিনছো না, খালি দেখছো? ওকে, কত টাকা করে ফ্রিজ? তাহলে আবার হ্যাঁ, তাহলে আবার কি একই তো। হ্যাঁ, হোটেলে ফিরে এসে লাঞ্চ করে নিলাম। স্যালাড, ফ্রাইড রাইস, পনির, ফুলকপি, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। আমাদের ট্রেন ঢুকছে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবার H1, তারপরটা আমাদের, এরপরটা আমাদের এগিয়ে আসতে হবে। আমার কুন্ডু স্টেশন পৌঁছে গেলাম। 6:05 পৌঁছানোর কথা, পৌঁছালো 7:30। 1 ঘন্টা 25 মিনিট মতো লেট। বিধাননগর পৌঁছে গেলাম আমরা। যদিও ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট ছিল, কিন্তু এত বেশি টাইম দেওয়া যে প্রায় 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব, লেটে পৌঁছে যাব। ভালো, তোমার কেমন লাগলো ভুটান ট্যুর? হ্যাঁ, পলিউশন ফ্রি, পাহাড়, গ্রিনারি, কি সুন্দর। আর বলতে কেমন লাগলো? আমার কাছে ভালোই লেগেছে, ভালোই মানে ভালোই লেগেছে। আর রাস্তাঘাট এত ভালো, কোনো হর্ন নেই। হ্যাঁ, এটা কত সুন্দর বলো কি, পলিউশন বলে কিছু নেই, সাউন্ড পলিউশন কিছু নেই।
উঠতেও ভালো লেগেছে, কিন্তু আমাদের বয়স হয়ে গেছে তো পাহাড়ে উঠতে একটু কষ্টই হয়েছে। এ তো যে কোনো পাহাড়ি করতে হবে। হ্যাঁ, যাই হোক আমার ভালোই লেগেছে, মানে এত পরিষ্কার মানে শহরটা। হ্যাঁ, দারুণ। তারপরে পরিবেশও খুব ভালো। আর কুন্ডু সার্ভিস কিরকম? তারাও খুবই ভালো। কুন্ডু সার্ভিস কিরকম ছিল? সার্ভিস তো দারুণ, খুব ভালো। দারুণ না? বলার অপেক্ষায় থাকে না। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো এত করেছে মানে পারছিলাম না নিতেই পারছিলাম না এত খাবার দাবার। সব থেকে জার্নিটা খুব এনজয় করছি, এনজয় করেছো? গুড। কিন্তু আমার বোনটা একটু মানে বোরিং। বোরিং? আচ্ছা, মনটা বোরিং। মনটা বোরিং না? বোরিং বোন কি বলছে? বোনটা একটু বোরিং, আমি একটু কথা কম বলি তাই না, ও একটু ফুর্তিবাজি একটু কম। আমাদের ট্রেন শিয়ালদা পৌঁছে গেল, প্রায় 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এদিকে 12, 13, ওদিকে 14। বাড়ি ফেরার পথে এখন গরমে মরে যাচ্ছি, ঠান্ডা জায়গা থেকে এসে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভুটানের থেকেও বেশি ঠান্ডা এখানে। বাবু একটু মুখ দেখাও। আশা করছি আমাদের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করব তখন আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।